আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। অনুশীলনী 1.2 এর নতুন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে তোমাদের নমুনা কোশ্চেন 5। মানে মূল বইয়ে নমুনা প্রশ্নের পাশে একটা সৃজনশীল দেওয়া আছে, সেই সৃজনশীলটি আজকে আমরা সলভ করব। তো চলো শুরু করা যাক। আমাদের উদ্দীপকে দেওয়া আছে 384 ও 2187 দুটি সংখ্যা। কতে আমাদের কি বলছে দেখো, 5/2 সংখ্যাটিকে সংখ্যা রেখায় দেখাও। দেখো সংখ্যা রেখা, তার মানে নামকরণ থেকে আমরা বুঝতে পারতেছি যে একটা রেখা হবে যেই রেখায় সংখ্যাগুলোকে স্থাপন করা যায়। তাহলে আমরা দেখি 5-এর ক। তাহলে আমরা প্রথমে লিখতে পারি 5/2 কে সংখ্যা রেখায় দেখানো হলো। কি লিখতে পারি? 5/2। আচ্ছা, 5/2 কে আমরা যদি ভাগ করে ফেলি তাহলে কত আসবে দেখো তো। 2 দুগুণা 4, থাকে 1, 2 একের মধ্যে যায় না একটা দশমিক, তাহলে কি শূন্য আসবে। 5 দুগুণা 10, তার মানে 5 কে 2 দ্বারা ভাগ করলে আমরা অ্যান্সার পাবো 2.5, তার মানে আড়াই, তাই না? 2 এবং 3 এর মাঝামাঝি আড়াই। তাহলে আমরা 2/5, তার মানে 2.5 কে সংখ্যা রেখায় দেখানো হলো। ওকে, তাহলে এইটা ধরো একটা সংখ্যা রেখা, এবং সংখ্যা রেখা আঁকতে গেলে মাস্ট তোমার দুই পাশেই তীর চিহ্ন দেওয়া লাগবে। কেন দিতে হবে? যেহেতু দুই পাশে কোনো লিমিটেশন নাই, তার মানে প্লাস সংখ্যা কত আছে আমরা জানি না, মাইনাস সংখ্যাও কত আছে আমরা জানি না। যতদূর গণনা করতে পারবো ততদূর সংখ্যা দেওয়া যাবে। এর মাঝখানে, মাঝখান বরাবর দিবা শূন্য। এই শূন্যের ডান পাশে প্লাস, বাম পাশে মাইনাস। তাহলে প্লাস, এটা ধরো 1, 2, 3, 4 ডট 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 ডট, তার মানে এইদিকে চলতেই আছে। এই পূর্ণ সংখ্যার সংখ্যা রেখা হয়, আর ভগ্নাংশগুলো থাকে পূর্ণ সংখ্যার মাঝখানে। ওকে, এইদিকে -1, -2, -3, -4 ডট 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 ডট, তার মানে এই দিকেও মাইনাস সংখ্যা চলতেই আছে। আমাদের দেখাতে হবে 2.5। 2.5 হচ্ছে 2 আর 3 এর মাঝখানে, তাই না? এই 2 আর 3 এর মাঝখানে, তাহলে এটা কি হবে বলতো? 2.5। ঠিক আছে, এই যে এটা উপরে না লিখে আমরা লিখবো নিচে, অথবা এটাকে গোল্লা দিয়ে দেখাবো আমরা। ঠিক আছে, তাহলে এখানে আমরা লিখতে পারি কি, এটাকে 2.5, এটাই হচ্ছে আমাদের সেই নির্ণয় অ্যান্সার, যে আমরা সংখ্যা রেখা এটাকে দেখালাম। তাহলে সবচেয়ে ভালো হয় তোমার গোল্লা না দিয়ে জাস্ট এইভাবে দেখাই দেওয়া, যে 2.5 অবস্থানটা কোথায়, এইটা এই যে এইভাবে ভরাট করে দিলে তাহলে বোঝা গেল এটাই হচ্ছে সেই 2.5। আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো খুব সহজে। ওকে, আমরা এবার খ নম্বর প্রশ্নটি দেখি। খ নম্বর প্রশ্নে আমাদের বলছে প্রথম সংখ্যাটি যদি পূর্ণবর্গ না হয়। প্রথম সংখ্যা কি? 384। এটা যদি পূর্ণবর্গ না হয় তবে একে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে গুণফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তার মানে প্রশ্ন পড়েই কিন্তু আমরা বুঝে ফেলেছি এটা কোনো পূর্ণবর্গ সংখ্যা নয়। এর সাথে কত গুণ করলে, মানে কোন ক্ষুদ্রতম সংখ্যা গুণ করলে এটি পূর্ণবর্গ সংখ্যা হবে। দেখো, কোন ক্ষুদ্রতম সংখ্যা গুণ করলে পূর্ণবর্গ হয়, অথবা কোন ক্ষুদ্রতম সংখ্যা ভাগ করলে পূর্ণবর্গ হয়, এই ধরনের কোশ্চেন যদি দেওয়া থাকে তাহলে আমাদের যে সংখ্যাটি দেওয়া থাকে সেই সংখ্যাটিকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করি ইউক্লিডীয় পদ্ধতিতে। এটা যেহেতু বলছে কত গুণ করলে এটি পূর্ণবর্গ সংখ্যা হবে, তাহলে এই সংখ্যাটিকে অবশ্যই উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তাহলে আমরা লিখতে পারি, দেওয়া আছে সংখ্যাটি, দেওয়া আছে সংখ্যাটি 384, তাই না? এবার 384 আমরা কি করব? উৎপাদকে বিশ্লেষণ করব। এটি একটি জোড় সংখ্যা, তাহলে 2 দ্বারা বিভাজ্য। 2 3 এর মধ্যে যাবে একবার, 2 কে 2, 3 থেকে 2 গেলে থাকে 1 আর 8, 18, 9 দুগুণা 18। ওকে, 2 দুগুণা 4, এটাও জোড় সংখ্যা, 2 দ্বারা বিভাজ্য। 2 1 এর মধ্যে
যায় না, তাহলে 19, 19-এর মধ্যে 9 দুগুণা 18, 19 থেকে 18 গেলে থাকে 1 আর 2, তাহলে 12, 6 দুগুণা 12। এটিও জোড় সংখ্যা, তাহলে 2 দ্বারা বিভাজ্য। 2, 9-এর মধ্যে যে 4 দুগুণা 8 থাকে 1, 6 16, 8 দুগুণা 16। আবার জোড় সংখ্যা, 2 দুগুণা 4, 4 দুগুণা 8। আবার জোড় সংখ্যা, 2 এককে 2, 2 দুগুণা 4। আবার জোড় সংখ্যা, 6 দুগুণা 12। আবার জোড় সংখ্যা, 3 দুগুণা 6। তাহলে এখন আর 3 কে তো আর ভাগ করা যায় না, তাই না? কারণ 3 মৌলিক সংখ্যা। তাহলে আমরা লিখতে পারি অতএব 384 সমান সমান এইগুলার গুণফল। 2 আছে কয়টা দেখো, 1 2 3 4 5 6 7টা 2। 1 2 3 4 5 6 7, আর একটা আছে 3। এখন দেখো আমরা জানি যে একটা পূর্ণবর্গ সংখ্যার যে উৎপাদকগুলা এরা সবসময় জোড়ায় জোড়ায় থাকে, একই সংখ্যক উৎপাদক জোড়ায় জোড়ায় থাকবে। তাহলে দেখো এখান থেকে আমরা দেখতেছি এই যে 2 এক জোড়া আছে, এই যে 2 এক জোড়া আছে, এই যে 2 এক জোড়া আছে, কিন্তু এই দুইটা সিঙ্গেল আর এই 3টা সিঙ্গেল। তাহলে এই দুইটাকেও জোড়াবদ্ধ করতে হবে। এই দুইটাকে যদি জোড়াবদ্ধ করে দিতে পারি তাহলে যে সংখ্যাটি আমরা পাবো সেটি পূর্ণবর্গ সংখ্যা। তাহলে এই দুইটাকে জোড়াবদ্ধ করতে গেলে 2 এর সাথে একটা কি করতে হবে, 2 গুণ করতে হবে, আর এই 3 এর সাথে একটা 3 গুণ করতে হবে। তাহলে দেখো তো আলটিমেটলি এই সংখ্যাকে কত দ্বারা গুণ করতে হবে, 3 দুগুণা 6 দ্বারা। তার মানে 384 সাথে আমি যদি 6 গুণ করি তাহলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে এখন আমরা লিখতে পারি যে এখানে 384 এর সকল উৎপাদক জোড়বদ্ধ নয়। সুতরাং এই সংখ্যাকে 2 ও 3, এটা না লিখে একবারে আমরা লিখবো কি 3 দুগুণা 6 দ্বারা গুণ করলে এর উৎপাদকগুলো জোড়বদ্ধ হয়। ঠিক আছে, তার মানে আমরা যে দেখলাম যে সকল উৎপাদক জোড়বদ্ধ নয়, এই কথাটাই আমরা লিখলাম। তারপরে কি কত গুণ করলে জোড়বদ্ধ হবে সেটাই লিখলাম। তাহলে আমরা কিন্তু অ্যান্সার পেয়ে গেছি 6। তাহলে অতএব 384 এর সাথে 6 গুণ করলে গুণফল পূর্ণবর্গ সংখ্যা হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো অঙ্কটি। ওকে, এখন যদি এই কোশ্চেনটা একটু ঘুরাই দিত যে কত গুণ না করে যদি আমাদের বলে দিত এখানে যে প্রথম সংখ্যাটি যদি পূর্ণবর্গ না হয় তবে একে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগফল পূর্ণবর্গ সংখ্যা হবে। যদি ভাগ করতে বলতো ভাগও কিন্তু 6 দ্বারাই করতে হতো। কেন? কারণ আমি দেখলাম যে এই দুইটা আর এই 3টা সিঙ্গেল, তাহলে এই দুইটাকে আর এই 3টাকে যদি ভ্যানিশ করে দিতে পারতাম তাহলে কিন্তু পুরোটা সব জোড়ায় জোড়ায় ছিল, পূর্ণবর্গ সংখ্যা হতো। তাহলে ভ্যানিশ করতে গেলে এরা গুণ সংখ্যা, ভাগ করতে গেলে কাটতে গেলে ভাগ লাগবে। তারপরে একে কাটতে গেলে একটা 2 দ্বারা ভাগ করতে হবে, আর একে কাটতে গেলে 3 দ্বারা ভাগ করতে হবে। তাহলে আলটিমেটলি 3 দুগুণা 6 দ্বারা ভাগ করতে হবে। তাহলে তখন আমরা কিন্তু অ্যান্সারটা একই হতো, শুধু গুণের জায়গায় আমরা লিখতাম ভাগ করতে হবে 6 দ্বারা। তাহলে আশা করি বুঝতে পেরেছো, যদি এই সংখ্যাটি এই অঙ্কটি একটু ঘোরায় গুণ না দিয়ে ভাগ দিত তাহলেও কিভাবে অ্যান্সারটি করতে হতো। ওকে, এবার আমরা গ নম্বরটি দেখি। আমাদের বলছে দ্বিতীয় সংখ্যাটির সাথে এই যে দ্বিতীয় সংখ্যা কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফলে একটি পূর্ণবর্গ সংখ্যা হবে তা নির্ণয় করো। দেখো খতে আমরা যেটা করলাম, গুণ বা ভাগ করতে যদি বলে তাহলে একে ইউক্লিডীয় পদ্ধতিতে বর্গমূল বের করতে হয়, বা ইউক্লিডীয় পদ্ধতিতে একে উৎপাদকে বিশ্লেষণ করতে হয়। আর যদি আমাদের বলে যে যোগ করো অথবা বিয়োগ করো, কত যোগ করলে পূর্ণবর্গ হবে অথবা কত বিয়োগ করলে পূর্ণবর্গ হবে, তখন আমাদের এই সংখ্যাটিকে
নর্মালি আমরা যে বর্গমূল করি যে নিয়মে, ওই নিয়মে করতে হবে। তাহলে এটাকে কি করতে হবে, দ্বিতীয় সংখ্যাটিকে বর্গমূল করতে হবে নর্মাল নিয়মে, তাই না? তাহলে আমরা লিখতে পারি যে প্রদত্ত সংখ্যা প্রদত্ত সংখ্যা 2187, ওকে বর্গমূল করি বা সংখ্যাটিকে বর্গমূল করি। ওকে, তাহলে 2187, আমরা জানি পূর্ণ সংখ্যার বর্গমূল করতে গেলে ডান থেকে বামে ডান থেকে বামে জোড়ায় জোড়ায় নিতে হয়। এরপরে প্রথম জোড়ার কাজ করতে হয়। প্রথম যদি জোড়া থাক বা সিঙ্গেল থাকবে, প্রথম অংশের কাজ আগে করতে হয়। এখানে প্রথমে একটা জোড়া আছে, বলতো কত নিলে তার বর্গ করলে 21 হবে বা 21 থেকে ছোট হবে? আমরা সর্বোচ্চ নিতে পারবো 4, কারণ যদি 5 নিই তাহলে 5 এর বর্গ করলে হয় 25, এর চেয়ে বেশি হয়ে যাচ্ছে। তাহলে আমরা সর্বোচ্চ নিতে পারবো 4, 4 এর বর্গ করলে 16। তাহলে আমরা এখানে নিব 4, 4 এর স্কয়ার করলে হয় 16, 21 থেকে 16 গেলে থাকে 5। ওকে, এরপরে আমার কাজ কি, এক জোড়া সংখ্যা নামবে। এখানে এক জোড়া সংখ্যা আছে 87, এই 87 আমি নামাই নিলাম নিচে। তারপরে কাজ কি, 4 হয়ে যাবে এখানে ডাবল, মানে এখানে যে সংখ্যাটি থাকবে সেটা এখানে ডাবল হয়ে যাবে। এখন আমার কাজ কি, এখন আমার কাজ হচ্ছে এখানে এমন একটি সংখ্যা নেব যে সংখ্যাটি এখানেও বসবে এবং এই দুইটা সংখ্যা এর সাথে গুণ হবে, গুণ হয়ে সেই গুণফলটা 587 হবে অথবা তার থেকে ছোট হবে। এটা যেহেতু পূর্ণবর্গ সংখ্যা নয়, মিলে যাবে না, তাহলে এর থেকে ছোট বানাইতে হবে কোনো সংখ্যা। তাহলে কত নিতে পারি দেখো তো, ধরো আমি 5 নিছে, তাহলে 5 নিলে এখানে কত হবে বলতো, 5 আর এখানে 85, তার মানে 85 সাথে গুণ হবে 5। তাহলে 85 গুণিত 5 যদি করি, 5 5 25 5, হাতে থাকে 2, 5 এটা 40, 40 আর 2 42, দেখো তো অনেক কম হয়ে যাচ্ছে না? তাহলে আমি যদি 7 নিই তাহলে কত হচ্ছে, 87 গুণিত 7, 7 7 49 9, হাতে থাকে 4, 7 8 56, 56 আর 4 হচ্ছে 60, 7 নিলে বেশি হয়ে যাচ্ছে, 5 নিলে কম হয়ে যাচ্ছে, তাহলে কত নিব, 6। ওকে, তাহলে আমরা বুঝে ফেললাম এখানে নিতে হবে 6। তাহলে 6 নিলে দেখো 6 4 36 এর 6, হাতে থাকে 3, 6 টা 48 আর 3 51, তাই না? ওকে, এবার আমরা এখানে বিয়োগ করি, 6 আছে কত, 7 হবে 1 হলে, 1 আছে কত, 8 হবে 7 হলে, 5 5 মিলে গেলে শূন্য বসে না। তার মানে এখন কিন্তু আর ভাগ করা যাচ্ছে না। কেন যাচ্ছে না? এখন যদি ভাগ করি তাহলে এখানে দশমিক নিতে হবে, কারণ অলরেডি কিন্তু এই যে 86 71 এর চেয়ে বড়। তাহলে এখন এত ভাগ করতে পারবে না, ভাগ করতে গেলে এখন দশমিক নিতে হবে, আর দশমিক আনা যাবে না, কারণ এটিকে পূর্ণবর্গ করতে গেলে কত যোগ করা লাগবে সেটা আমাদের এখান থেকে বের করতে হবে। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে 2187 কে যদি বর্গমূল করা হয় তাহলে সেটা 46 পূর্ণ সংখ্যা হবে, আরো কিছু থেকে যাবে। তার মানে একে যদি আমি একটু বাড়ছে, তাই না, কারণ 46 এর চেয়ে একটু বেশি হবে, এটা কার কাছে যাচ্ছে বলো তো, এর বর্গমূলটা 46 এর পরে পূর্ণ সংখ্যা কত, 47, তাহলে 47 এর দিকে যাচ্ছে, মানে এর বর্গমূল 46 থেকে বড়, 47 থেকে ছোট। তাহলে এর সাথে যদি কিছু সংখ্যক সংখ্যা আমি যোগ করে 47 বানাই ফেলতে পারতাম, মানে 47 এর বর্গ বানাইতাম, তাহলে সেটাকে বর্গমূল করলে আমি পেয়ে যেতাম কত, পূর্ণ সংখ্যা 47 পাইতাম। তাহলে আমার দেখতে হবে যে সাথে কত যোগ করলে, 2187 সাথে কত যোগ করলে সেই যোগফলটা 47 এর বর্গ হয়। আশা করি বুঝতে পেরেছো। তাহলে আমরা লিখতে পারি যে এখানে 2187 এর বর্গমূল 46 থেকে বেশি ও 47 থেকে কম। সুতরাং সংখ্যাটিকে 47 এর বর্গ সংখ্যায় রূপান্তর করতে পারলে এটি পূর্ণবর্গ সংখ্যা হতো। সুতরাং সংখ্যাটিকে 47 এর বর্গ
সংখ্যায় রূপান্তর করলে এটি পূর্ণবর্গ সংখ্যা হবে। এখন 47-এর বর্গ সংখ্যায় যে রূপান্তর করব, তাহলে আমার জানতে হবে কি 47-এর বর্গ কত সেটা জানতে হবে। তাহলে আমরা দেখি যে 47-এর বর্গ কত। তাহলে অতএব 47 এর বর্গ সমান সমান কত? 47-এর বর্গ মানে কি 47 স্কোয়ার, তাই না? এখানে আমরা লিখলাম 47 স্কোয়ার সমান সমান দুই সংখ্যার বর্গ আমরা কিভাবে করতে হয় জানি, তাই না? 7-এর স্কোয়ার করো, 7 7 49-এর 9, হাতে থাকে 4, এই দুটো সংখ্যা গুণ করো, 4 7 28, 28-এর সাথে 2 গুণ করো, 28 দুগুণী 56, হাতে ছিল কত? 4, 56 আর 4 60, 60-এ 0, হাতে থাকে 6, 4-এর স্কোয়ার করো, 4 4 মানে 4 স্কোয়ার 16, 16 আর 6 কত হয়? 22। তাহলে 47-এ যদি বর্গ করি তাহলে পাবো কত? 2209। তাহলে 2187 এই সংখ্যাটিকে আমার বানাইতে হবে কত? 2209। 2209 বানাতে গেলে এর সাথে কত যোগ করা লাগবে সেটা 2209 থেকে এটা বিয়োগ করে দিলে আমরা বুঝে যাচ্ছি যে কত ঘাটতি আছে, সেই ঘাটতিটা যোগ করে দিলে এটা 2209 হবে। তখন এই সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা, তখনই বর্গমূল করলে আমি পাবো 47। আশা করি বুঝতে পেরেছো। তাহলে লিখবো অতএব 2187 এর সাথে 2209 বিয়োগ 2187 বিয়োগ করো। 7 আছে কতটি? 9 হবে 2 হলে, 8 আছে কতটি? 10 হবে 2 হলে, হাতে 1, 1 আর 1 2, 2 দিয়ে মিলে গেলে 0, আর 2 দিয়ে মিলে গেলে 0, কারণ বসে না। তাহলে কত যোগ করতে হবে দেখো তো? 22। তাহলে 2187 এর সাথে 22 যোগ করলে যোগফল পূর্ণবর্গ সংখ্যা হবে। ওকে, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো খুব সুন্দরভাবে। এখন এই কোশ্চেনটা যদি একটু চেঞ্জ করে দিত কি, এখানে যদি আমাদের কোশ্চেনে বলতো যে 2187 এর সাথে কত যোগ, না যদি বলতো 2187 থেকে কত বিয়োগ করলে বিয়োগফল পূর্ণবর্গ সংখ্যা হবে, তখন আমাদের কাছে কি অবশিষ্ট যে সংখ্যাটি ছিল এই সংখ্যাটি যদি না থাকতো তাহলে কি এখানে যদি 516 হতো সেট, তাহলে দেখো আমরা 6 বার মিলে 516 মিলে যেত, পূর্ণবর্গ সংখ্যা 47 পেতাম। তাহলে যেটা অবশিষ্ট থাকবে মূল সংখ্যার সাথে ওইটা বিয়োগ করলেই পূর্ণবর্গ সংখ্যা পাওয়া যাবে। তার মানে যদি আমাদের কোশ্চেনটা বলতো 2187 থেকে কত বিয়োগ করলে বিয়োগফল পূর্ণবর্গ সংখ্যা হবে, তখন আমরা বর্গমূল বের করে অবশিষ্ট যেটা থাকতো সেটাই বলে দিতাম যে 2187 থেকে এখানে 71 আছে, 71 বিয়োগ করলে বিয়োগফল পূর্ণবর্গ সংখ্যা হবে। আশা করি বুঝতে পেরেছো। তাহলে কিন্তু কত যোগ করলে কি নিয়মে করতে হবে, কত বিয়োগ করলে কি নিয়মে করতে হবে আমরা দুইটাই বুঝে ফেললাম। ওকে, আজকে এই পর্যন্তই। নেক্সট ক্লাসে আমরা তোমাদের নমুনা কোশ্চেনের শেষ টপিক নিয়ে আলোচনা করব, সেখানে আমাদের কিছু সংক্ষিপ্ত কোশ্চেন দেওয়া আছে। তো পরবর্তী ক্লাস দেখার জন্য সবার অগ্রিম শুভকামনা। আল্লাহ হাফেজ।